প্রিয় দর্শক, প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠান। প্রতি রাতে আপনারা আমাদের এই আয়োজন দেখে থাকেন। কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই এবং রাজনীতির সর্বশেষ খবর জানাতে চাই আপনাদেরকে। এবং নিশ্চয়ই আপনারা যারা আমাদের খবরের শিরোনামগুলো খেয়াল করেছেন, দেখেছেন যে মোটামুটি বিভিন্ন সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি যে একাদশ জাতীয় সংসদে বিএনপি শপথ নিচ্ছে, মোটামুটি একেবারে নিশ্চিত করে সেটি বলা যায়। অন্যদিকে গণফোরামের আরেক সদস্য মোতাব্বির তিনি আগামীকাল শপথ নিচ্ছেন এবং সেটি ইতিমধ্যে আপনারা হয়তো আমাদের স্কলে দেখতে পাচ্ছেন। আর আজকে বেগম জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এসছে তার চিকিৎসার জন্য, এবং এই প্রথমবার তিনি তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের কর্মকাণ্ডে তিনি খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। আমরা গণমাধ্যমেও সে খবর দেখেছি। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বেগম জিয়ার সকল মালামাল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দুটি কেবিন কিন্তু তার জন্য বরাদ্দ রাখা হয়েছে। হাওয়ায় কিন্তু নানান কথা ভাসছে, কেউ কেউ বলছেন সমঝোতার কথা, কেউ কেউ বলছেন শপথের কথা, তো আমরা নিশ্চিত করেই বলছি, এবং কেউ কেউ বলছেন তার মুক্তির কথাও। সবকিছু মিলে আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি শপথ, সমঝোতা, মুক্তি। আমরা আজকে যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি একটু পরিচয় করিয়ে দিতে চাই। সিনিয়র সাংবাদিক ও TVN24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, অনেকদিন পর আপনাকে পেয়েছি। আশরাফ ভাই, শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আমরা নির্বাহী সম্পাদক দৈনিক জনকণ্ঠের সদস্যকে পেয়েছি, দাদা স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমরা পেয়েছি সিনিয়র সাংবাদিক MA আজিজ ভাইকে। আজিজ ভাই, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমার সহকর্মী জাভেদ আক্তারের একটি প্রতিবেদন দেখব, তারপর আমরা ফিরবো আলোচনায়। নাইকো দুর্নীতি মামলায় সোমবার সকালে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগার স্থাপিত বিশেষ আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার, কিন্তু কারা কর্তৃপক্ষ আদালতকে জানায় তিনি অসুস্থ। তার আইনজীবীরা আদালতের কাছে সময় চাইলে বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান 10 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ধার্য করেন। ওদিকে সকাল 10টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU হাসপাতালের কেবিন ব্লকের কাছে মোতায়েন ছিলেন পুলিশ ও র্যাব সদস্যরা। পরে বেলা 1:45টার দিকে খালেদা জিয়াকে কারাগার থেকে কড়া নিরাপত্তায় এখানে আনা হয়। এর আগেই তার ব্যক্তিগত জিনিসপত্র একটি ট্রাকে করে কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। দলীয় প্রধানকে হাসপাতালে নেওয়ার খবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও বেশ কিছু কর্মী হাসপাতালে ছুটে আসেন। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সাংবাদিকদের কাছে উদ্বেগ জানান মির্জা ফখরুল। আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন, শঙ্কিত, এবং আমরা সেই জন্যই বারবার করে বলছি যে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠানো হোক। আমরা আশা করব যে আজকে সরকার চেষ্টা করবেন যে এখানে সর্বোচ্চ চিকিৎসা তাকে যেন দেওয়া সম্ভব হয়, এবং একই সঙ্গে তাকে সবচেয়ে একটা ভালো পরিবেশ যেন তৈরি করা হয়। খালেদা জিয়া আছেন হাসপাতালের কেবিন ব্লকের 6 তলায় 621 নম্বর কেবিনে। পাশের কেবিনটিও তার জন্য সংরক্ষিত। সঙ্গে আছেন তার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগমও। হাসপাতালে আসার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেলা 2টায় তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে সময় দেন খালেদা জিয়া। BSMMUর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল AK মাহবুবুল হক জানান, এখানেই তার চিকিৎসার সবকিছু সম্ভব। সুস্থ আছেন বলতে যে সমস্যাগুলো ওনার, সেটা হলো পায়ে ব্যথা, মানে জয়েন্টের ব্যথা, হাতের জয়েন্টের ব্যথা। উনি দুর্বল আছেন, ঘুম কম হচ্ছে, খাওয়ার রুচি ওনার কম, একটু দুর্বল এটা। আর ডায়াবেটিস আছে ওনার আগে থেকে, সেটা একটু বেশি। বসে যেহেতু কথা বলেছেন উনি, ওনার অন্য কোনো সমস্যা দেখছি না। আর ওনার যে চিকিৎসকদের সাথে উনি খুব সুন্দরভাবে কথা বলেছেন, এবং উনি, আমার বিশ্বাস, আমি বসেছিলাম যেহেতু, যে উনি কমফোর্ট ফিল করেছেন, এবং উনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে ওনাদের সাথে কথা বলে ওনাদের দেওয়া চিকিৎসাপত্র উনি সুন্দরভাবে গ্রহণ করেছেন, এবং সেইভাবে চিকিৎসা নেবেন, সেটাই আমি বুঝতে পেরেছি। ওনার যে সমস্যাগুলো আছে যদি দ্রুত ইমপ্রুভ হয়ে যায় উনি হয়তো চলে যাবেন। আর এটা ওনার উপরেও নির্ভর করবে যে উনি যদি কমফোর্ট ফিল করেন যে 1-2 দিন বেশি থেকে যেতে চান, আমাদের পক্ষ থেকে, হাসপাতালের পক্ষ থেকে কোনো সমস্যা। এর আগে গত 10 মার্চ চিকিৎসা নিতে BSMMUতে আসার কথা ছিল খালেদা জিয়ার। কারা ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতিও নিয়ে রেখেছিল, কিন্তু সেদিন বিএনপি চেয়ারপারসন হাসপাতালে আসতে রাজি হননি। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 17 বছরের দণ্ড নিয়ে গত বছরের 8 ফেব্রুয়ারি থেকে নাজিমুদ্দিন রোডের কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই নিয়ে তৃতীয়বার চিকিৎসা নিতে BSMMUতে এলেন তিনি। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা।
নাজমুল আসলাম, নিশ্চয়ই অনেক খবর আছে, কারণ যে খবর আমরা দেখানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি, তার বাইরেও অনেক খবর থাকে, সেগুলো হয়তো সবসময় দেখানো সম্ভব হয় না। সবকিছু মিলে হাওয়ায় কি ভাসছে? হাওয়ায় ভাষাটা নিশ্চয়ই খবর না, নিশ্চিত করার পরে সেটি খবর হয়। যেমনটি আপনি শুরুতে বলছিলেন যে বিএনপির যে 6 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনারা এটা আপনাদের সূত্র থেকে নিশ্চিত করেছেন, তারাও শপথ নিচ্ছেন। আপনার যে আজকের আলোচ্য বিষয় শপথ, সমঝোতা এবং মুক্তি, সবই ইতিবাচক। তার মানে হচ্ছে রাজনীতি আসলে ইতিবাচক দিকে যাচ্ছে। এখন যিনি শপথ নেবেন, তার আগে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নিয়েছেন গণফোরামের। শপথ নেওয়ার পরপর তাকে বহিষ্কার করা হয়েছে। এখন মুকাব্বির খান যিনি কাল শপথ নিচ্ছেন, তিনি কিন্তু বলেছেন যে তিনি দলের নেতাদের সম্মতি নিয়ে শপথ নিচ্ছেন, সম্মতি নিয়ে করছেন এবং মানুষের জনগণেরও সম্মতি তিনি নিয়েছেন, তার এলাকার ম্যান্ডেট তিনি পেয়েছেন তাদের দায়িত্ব পালন করার জন্য। বিষয়টা হলো কি যে এই 8 জন, গণফোরামের 2 জন এবং বিএনপির 6 জন, এই 8 জনের শপথ নেওয়া না নেওয়া নিয়ে এর আগে অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ঐক্য ফ্রন্টের অবস্থান আমরা এখানে সবসময় একরকম দেখি নাই। ডক্টর কামাল হোসেন, যিনি ঐক্য ফ্রন্টের মূল নেতা এবং গণফোরামের যিনি সভাপতি, তিনি কিন্তু বরাবরই শপথ নেওয়ার পক্ষে ছিলেন। তারপরও যখন বিএনপি সহ অন্যান্য শরিকদের চাপ দাপ আসছে, তখন তিনি হয়তো বিরোধিতা করেছেন। এখন সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করা হলো এবং একটি চিঠিও স্পিকারের কাছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, স্পিকার দেশে নাই বলে দিতে পারেন নাই, যে তাকে সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করা। তো একদিকে একজনের শপথ নেওয়ার ব্যাপারে বহিষ্কার করা হলো, আবার সংসদ নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হচ্ছে তার সদস্যপদ বাতিল করার জন্য, আরেকজন শপথ নিচ্ছেন, এবং আপনি যেটা বলছিলেন যে বিএনপির এমপিরও শপথ নেবেন। তাহলে এই ঐক্য ফ্রন্টের মধ্যে এরকম 2 ধরনের অবস্থান কেন, সেটা স্পষ্ট করা দরকার। তবে যেটা সবসময় আমি বলেছি, এখনো বলি, যে যারাই নির্বাচিত হয়েছেন প্রত্যেকেরই শপথ নেওয়া উচিত, সংসদে গিয়ে তাদের দায়িত্ব পালন করা উচিত। যেই ভোটাররা তাদেরকে নির্বাচিত করেছেন তাদের প্রতি যে দায়বদ্ধতা, সেটা পালন করা উচিত। আর সংখ্যায় 6, 8 যাই হোক না কেন, কার্যকর ভূমিকা রাখতে পারলে একজনই যথেষ্ট। সেদিক থেকে এই 8 জন নিশ্চয়ই সংসদে থাকলে সংসদ অনেক বেশি কার্যকর হবে, প্রাণবন্ত হবে, এবং যে কথাগুলো তারা বাইরে প্রতিদিন বিভিন্ন উপলক্ষে বলে থাকেন, সেগুলো সংসদে বললে অনেক বেশি ফল আসবে। ওই অর্থে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ হবে, জনগণের দৃষ্টি আকর্ষণ হবে, সেগুলো রেকর্ডে থাকবে, এবং একজন সংসদ সদস্যের বক্তব্য আর মাঠে ময়দানে 10 জনের বক্তব্যের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। সেদিক থেকে আমি বলবো যে ঐক্য ফ্রন্টের এই 8 জন যদি শপথ নিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেন, তাহলে পার্লামেন্টের যেই বাস্তবতা আমরা এখন দেখছি, জাতীয় পার্টি বিরোধী দলে আছে, 14 দলকেও বিরোধী দলের ভূমিকা নিতে বলা হয়েছে, কিন্তু এই সব কিছুর পরে এই 8 জনের ভূমিকা কিন্তু অনেক বেশি কার্যকর করবে সংসদকে, কারণ তাদের অবস্থান একটা সত্যিকার অর্থেই সরকারের বিরুদ্ধে, আর বাকিদের কিন্তু একরকমের সরকারের সাথে যোগ সাজস, নানা রকমের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বোঝাপড়ার ব্যাপার আছে। ফলে তাদের সংসদে যাওয়া উচিত এবং দায়িত্ব পালন করা উচিত। বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আপনি যেটা বলছিলেন, নাজমুল সাহেব, আমরা একটু যেহেতু শপথ নিয়ে আপনি বললেন, সমঝোতার জায়গাটি নিয়ে আমরা স্বদেশটায় শুনবো, আর মুক্তির বিষয়টি নিয়ে আমরা আমাদের সঙ্গে আজিজ ভাই আছে, আজিজ ভাইয়ের কাছ থেকে শুনবো। স্বদেশটায় একটা বিষয় যেমনটা বলছিলাম, যে নানা খবর কিন্তু আজকে ডালপালা তুলেছে, নিশ্চয়ই আপনিও খবর রাখেন, এবং নাজমুল আসলাম যেমনটা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত না করছে, ততক্ষণ পর্যন্ত সেগুলো আমরা হাওয়ায় ভাসছে বলেই ধরতে চাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমরা যে চিত্রটি দেখলাম, বেগম জিয়া প্রথম তিনি তার গঠিত যে চিকিৎসা বেঞ্চ, সেটিকে তিনি এক কথায় ধন্যবাদ জানিয়েছেন এবং তাকে বলেছেন তার কি কি সমস্যা রয়েছে সেটি রয়েছে। তারপর তার জন্য 2টি কেবিন বরাদ্দ, সেখানে তার সমস্ত মালামাল নিয়ে আসা হয়েছে, এবং তার যে ব্যক্তিগত সহকারী ফাতেমা, তিনিও থাকছেন। সবকিছু মিলিয়ে একটা ইতিবাচকের পরিস্থিতি কিন্তু রয়েছে। কেউ কেউ বলছেন যে এটি মুক্তির পূর্বক্ষণ কিনা, কিংবা এ ধরনের কোনো সমঝোতার বিষয় আছে কিনা, আপনি কিভাবে দেখেন? না, আসলে দেখুন, হচ্ছে বেগম জিয়ার মুক্তির বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে বিচার বিভাগের হাতে, এবং আপনারা তো প্রত্যেকেই খেয়াল করেছেন যে এখান থেকে সপ্তাহখানেক আগে আইনমন্ত্রী বলছেন যে বিচার বিভাগের মাধ্যমে হচ্ছে বেগম জিয়ার মুক্তি কেবলমাত্র সম্ভব। এবং আমরাও যতটুকু যা বুঝি, এটা হচ্ছে যেহেতু সর্বোচ্চ আদালতের রায় হয়ে গেছে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে এখন হচ্ছে বিচার বিভাগের এখতিয়ার। এখন সমঝোতা বলতে আপনি কার সঙ্গে বলছেন? কি হচ্ছে বিচার বিভাগের সঙ্গে। এখন কোনো দেশের বিচার বিভাগের সঙ্গে তো কোনো রাজনৈতিক নেতার সমঝোতা হতে পারে না। এখন যদি যে জিনিসটা বিচার বিভাগের হাতে, আচ্ছা, তা নিয়ে যদি নির্বাহী বিভাগের সঙ্গে বা যে দল হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের সঙ্গে যদি বিরোধী দলের কোনো সমঝোতা হয়
এবং সেই সমঝোতাটা আর প্রতিফলন যদি বিচার বিভাগের উপর পড়ে তাহলে তো আমাদের বুঝতে হবে বাংলাদেশে কোনো বিচার বিভাগ নাই। মানে এবং আমার মনে হয় না যে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা বিচার বিভাগকে এমন বিতর্কের মুখে ফেলতে চান বা ফেলবেন। মানে মানে এতটা বুদ্ধিহীনতার কাজ কিন্তু যারা মানে রাষ্ট্র পরিচালনা করেন, তাই সে যে দলই হোক না কেন তারা করেন না। এখানে মানে একটা বিষয় যেটা হতে পারে যে বেগম জিয়া এবং বিএনপি অনেক পিছু হটেছে এবং তারা একটা, যেমন আপনি একটু আগে যে ফখরুলের যে প্রেস কনফারেন্সটা দেখালেন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, উনি কিন্তু একটা কথা বলেছেন যে বেগম জিয়ার একটা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা হওয়া দরকার এবং সেটা আমরা মনে করি যেন ওনার ভালো চিকিৎসা হয়। এবং বঙ্গবন্ধু মেডিকেলটা কিন্তু বিশেষায়িত হসপিটাল। ওনারা এতদিন বলতেন যে ইউনাইটেডে ওনাকে চিকিৎসা করতে হবে, ওনারা ওখান থেকে সরে আসছেন। হ্যাঁ, ওনারা ওখান থেকে সরে আসছেন এবং বিএনপি মনে করছে যে মানে বিএনপি তার বাস্তবতা দেখছে। যেমন আজকে আপনি কয়েকটা পত্রিকায় আজ না গতকালই সংবাদ ছিল যে বিএনপির নানা জায়গা থেকে গণপদত্যাগের একটা হচ্ছে আর কি। তা এই যে বিএনপি এই অবস্থাতে তারা দেখছে যে বেগম জিয়া যদি আপাতত বঙ্গবন্ধু মেডিকেলে থাকতে পারে তাহলেও সেটা তাদের জন্য অনেক ভালো। মানে আগে সেই ইউনাইটেড সেই সমস্ত জায়গায় আর নাই। আমার সার্বিক ঘটনায় মনে হচ্ছে যে বিএনপি অনেক বেশি পিছু হটে আসছে। আর শপথ নেওয়ার যে ব্যাপারটা বিএনপি কিন্তু নির্বাচনের পরে, মানে নির্বাচনের দিন থেকে এই পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো আচরণ করেননি যাতে বোঝায় যে শপথ নেবেন না বা উনি নির্বাচনটা মানেন না। কারণ উনি নির্বাচনের দিনই বলেছিলেন কিন্তু ভালো নির্বাচন হচ্ছে এবং এই পর্যন্ত উনি খুবই টেকনিক্যালি কথা বলে গেছেন এবং ওনার কোনো যে ওনার যে সংসদ সদস্য যারা আছে তাদেরকে নিয়ে কোনো শপথ পড়ানো যে না আমরা কেউ শপথ নিব না বা এই ধরনের কোনো সিদ্ধান্ত দলীয় ফোরামে, এইভাবে কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত কংক্রিটভাবে হয়নি। তাতে করে বিএনপি যে আচরণটা করছে এরা, হ্যাঁ মানে ধরেন সঙ্গে সঙ্গেই সংসদে না যেহেতু 90 কার্য দিবস সময় আছে, 90 কার্য দিবসের পরে তারা সংসদে যাতে যেতে পারে এইরকমই কিন্তু একটা মানে 90 কার্য দিবসের ভিতরে এইরকমই কিন্তু একটা আচরণ আমরা দেখতে পাচ্ছি। এই এরিয়াটা আমরা 1986 সালে আওয়ামী লীগকেও দেখেছিলাম। জি সরাসরি আমি আসবো আপনার কাছে। আমি একটু আমাদের সঙ্গে আজিজ ভাই আছেন, আজিজ ভাইয়ের কাছে যেতে চাই। আজিজ ভাই, একটা বিষয় যে যেভাবেই হোক বিএনপির একেবারে দলীয় কর্মী যারা আছেন তারা কিন্তু সকল কিছুর ঊর্ধ্বে চেয়ারপারসনের মুক্তির বিষয়টি কিন্তু রাখছেন। একেবারে সংসদে যাওয়া না যাওয়া তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তিনি আইনিভাবেই হোক, সমঝোতার মাধ্যমেই হোক বা প্যারোলেই হোক, মুক্তিটি খুবই অপরিহার্য, মুক্তিটি তার দরকার। তাহলে সে ধরনের কোনো কি ইঙ্গিত কিংবা সংসদে শপথ নিলেই তার মুক্তি বা প্যারোলেই হোক বা আইনের মাধ্যমেই হোক, সেই ব্যাপারটি আছে কিনা আপনার কাছ থেকে আমি শুনবো। আপনি একটু ভাবতে থাকুন, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই। এটি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠানে এবং নিশ্চয়ই আপনারা জানেন শপথ, সমঝোতা এবং মুক্তি আমাদের আজকের শিরোনাম। বিরতির আগে আপনার কাছে প্রশ্ন ছিল আজিজ ভাই, কি বলবেন সেই প্রশ্নের উত্তরে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা তো অনুমান ভিত্তিকই বলতে হবে। তো আপনার যে ধারণা সেই ধারণার সাথে আমার ছোট্ট পার্থক্য আছে। যেমন বিএনপির নেতাকর্মীরা চেয়েছে যে আন্দোলন করে সংগ্রাম করে তাদের নেত্রীকে মুক্তি করা, কিন্তু সেটা সম্ভব হয়নি। রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে আমাদের দেশে সমঝোতা করে মুক্তি করা এটা মর্যাদা সম্পন্ন নয়।
যদি মুক্তি হয় সেটা আমি মনে করি না যে মর্যাদাকর হবে। তবে এটার একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে যে দেশের সরকার যদি মনে করে যে না, আমাদের এই যে এখন উপজেলা মেয়র ইলেকশনের যে আপনার ভোটারদের যে মানে আগ্রহ যে কমে যাচ্ছে, এটাতে রাজনীতি শেষ পর্যন্ত গণতন্ত্র ব্যাহত ঘটতে পারে। সুতরাং রাজনীতির একটা উত্তরণ দরকার, সেক্ষেত্রে সমঝোতা দরকার, এটা হলো পজিটিভ দিক। তা আপনি যেটা বলছেন যে হয়তো সমঝোতা হচ্ছে, এটা আমার কাছে এখনো মেসেজ নাই, আমি এটা শুনি নাই। তবে এখন এবারের হসপিটালে আনা, বিএমএস বঙ্গবন্ধু মেডিকেলে আনা আর আগের বারে আনার ভিতরে একটা আচরণগত পার্থক্য তো দেখা গেছে, এটা সেটা বোঝা গেছে, সেটা বোঝা গেছে। সুতরাং রাজনীতিতে ধরেন পর্দার অন্তরালে কোনো সমঝোতা হতে পারে না, এটাকে উড়াই দেওয়া যায় না। হ্যাঁ, তবে এইটা প্রত্যাশা কর্মীদের যে তাদের নেত্রীর সুষ্ঠু চিকিৎসা হোক। আজকেও আপনার বিএনপির সেক্রেটারি জেনারেল বলছেন যে বিশেষায়িত হসপিটালে, এ দাবিতেও আমি কিন্তু যুক্তিসঙ্গত মনে করি। এই কারণেই আপনি খেয়াল করে দেখেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের যখন আপনার হসপিটালে আসলো, তার কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য যে যন্ত্র দরকার সেটা কিন্তু ল্যাবরেটরি থেকে আনা হয়েছে, সেটা কিন্তু আপনার ছিল না। যদিও বাংলাদেশের সবচাইতে বেস্ট হসপিটাল হলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটাল, এতে কোনো সন্দেহ নাই। ঘাতক দালাল নির্মূল কমিটির শীর্ষ নেতা, তিনি তার কিডনিতে সমস্যা ছিল, তিনি ওখানে অ্যাডমিশন নিয়েছিলেন, ওখান থেকে চিকিৎসা হবে না বলে ছুটে এসে বারডেমে তিনি অ্যাডমিশন নিয়েছেন। সুতরাং আমাদের দেশের চিকিৎসা ক্ষেত্রে এগিয়েছে। তবে এটা ঠিক যে এখনো যেমন ডাক্তারদের নির্ভর করা মুশকিল, যেমন আমরা তো সবাই বলি সবগুলো প্রতিষ্ঠান পলিটিসাইজ হয়ে গেছে। বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হসপিটালে বিশ্ববিদ্যালয়, এটাতে তো আপনার বিএমএ আর প্রোকেসির দখলে। সুতরাং অন্য একটা রাজনৈতিক দর্শনের ব্যক্তি অসুস্থ হলে সেখানে আস্থার সংকট আছে, যে আমি সঠিক চিকিৎসা পাবো কিনা। জি, তো এখন যে মেডিকেল বোর্ডটি গঠন করা হয়েছে তাতে বেগম জিয়া সম্মতি দিয়েছেন বা তার আস্থার জায়গাটি তৈরি হয়েছে এবং তিনি বলেছেন যে তিনি সন্তুষ্ট। আজকের যে খবর, না সেই ব্যাপারে কোনো কিছু বলার সেটা তো বঙ্গবন্ধু মেডিকেল কলেজের আপনার পরিচালক বলেছেন। আমি হর্সেস মাউথ কিন্তু বেগম খালেদা জিয়ার বক্তব্য আমরা শুনি নাই, কতটুকু স্যাটিসফাইড আর কতটুকু স্যাটিসফাইড না। হ্যাঁ, তিনি বলেছেন, আপনি খেয়াল করেন, প্রথমে আমি দেখেছি যে তিনি একথাও বলেছেন তিনি সুস্থ আছেন, আবার তিনি ঠিকই বলেছেন ডাইরেক্টর সাহেব যে তিনি হাঁটতে পারেন না, তিনি ঘুমাতে পারেন না, তেনার ডায়াবেটিক্স বাড়া। এখন তো তিনি আগে হেঁটে আপনার জেলখানায় গেছে, এখন তিনি হুইল চেয়ারে উঠছেন, কয়দিন পরে তো উনি ট্রেসারে উঠবেন, কিন্তু উনি অসুস্থ নন। উনি তো বারবার, এটা তো অসুস্থতা তো বাড়ছে, এই জিনিসটা তো বিবেচনায় নিতে হবে। আসলে যে জায়গাটিতে আমরা থাকতে চাই, বিশেষ করে আমরা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি পরিচালক, তিনি যে কথাগুলো বলছিলেন এটা আমরা হয়তো আমাদের প্রতিবেদনে দেখিয়েছি। তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেছেন বেগম জিয়ার ইচ্ছাতেই তিনি এসেছেন, তিনি 2 দফা 3 দফা সেখানে চিকিৎসা নিতে চাননি, কিন্তু তিনি এখন আসছেন এবং সেটি নিয়ে রাজনীতি যেমনটা হচ্ছে সেটাও যেমন জানি, এবং অন্যদিকে যে সমঝোতার কথাগুলো আমরা বলছি বা সাংবাদিকতা বা সাংবাদিক নানা তথ্যপাত্র নিয়ে বিভিন্ন সূত্র থেকে জোড়া দিয়ে বিষয়গুলোকে তৈরি করেন। নাজমুল হাসান, আপনার কাছে একটু আসতে চাই যে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি যে বেগম জিয়ার মুক্তির বিষয়টি বিএনপি তাদের দলীয় ফোরামে আনছে না কেন, সেটি নিয়ে নানান ধরনের আমরা খবর দেখি। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে গত 23শে মার্চ ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল। সেই মৃত্যুবার্ষিকীতে ওবায়দুর রহমানকে নিয়ে কজন আলোচনা করেছে সেটি যেমন প্রশ্ন, কিন্তু প্রত্যেকের প্রশ্ন যে দলীয় এই ধরনের কর্মসূচিতে বেগম জিয়ার আন্দোলন বা মুক্তির বিষয়টি আনা হচ্ছে না কেন। এবং এক যুবক সরাসরি মির্জা ফখরুলকে প্রশ্ন করেন এবং তিনি ধমকিয়েছেন, শাসিয়েছেন। আমাদের মেইন স্ট্রিমের গণমাধ্যমে আমরা সেগুলি দেখি না, আমরা সেই ভিডিও ফুটেজগুলো আছে, হয়তো আমরা দেখাতেও চাই, কিন্তু এই যে মুক্তির বিষয়টি, সেটি কি তাহলে একটু দূরে সরে যাচ্ছে? আপনার কাছে কি মনে হয়? মুক্তির দাবি তো বিভিন্ন সময় বিভিন্ন তারা করে থাকেন, কিন্তু মুক্তি তারা কতটা চান এবং কিভাবে চান সেটার কিন্তু কোনো বাস্তবতা আমরা দেখিনি। দলীয় চেয়ারপারসন, তাদের দলের সর্বোচ্চ নেতা, তার মুক্তির জন্য তারা মৌখিকভাবে কিছু কথাবার্তা বলেন, কিন্তু মুক্তির জন্য না পেরেছেন তারা আন্দোলন গড়ে তুলতে, না পেরেছেন আইনি পন্থায় সফল হতে। ফলে মুক্তির দাবি তাদের আছে, কিন্তু এই জায়গাটা সফল হতে পারছেন না।
যেমনটা বলছিলেন উনি যে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে পারলে সেটা খুব গৌরবজনক হতো, ঠিক আছে, সেই সামর্থ্য বিএনপির নাই এবং সেটি বিএনপি করে দেখাতে পারেনি। ফলে তাদেরকে মানে একটা হচ্ছে রাজনৈতিকভাবে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা, একটা হচ্ছে আইনি লড়াই মুক্ত করা। এই দুটো উপায় যখন ব্যর্থ হয়েছে সেক্ষেত্রে আর কি উপায় থাকে? তাকে অন্তত ভালো রাখা, সেটা মুক্ত হোক, হাসপাতালের চেয়ে একটু ভালো জায়গাতে, কারাগারের চেয়ে একটু ভালো জায়গা হচ্ছে হাসপাতাল, অন্তত হাসপাতালেও যদি দীর্ঘ মেয়াদে থাকতে পারে সেটাও কিন্তু তার জন্য একটু ভালো অবস্থা। যেটা আপনি বলছিলেন যে এই যে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি হসপিটালে নাকি ইউনাইটেডে, এই নিয়ে কিন্তু বিতর্ক অনেক হয়েছে এবং রাজনীতিও হয়েছে। এবার কিন্তু সেই প্রসঙ্গটা খুব একটা আসছে না। তার মানে হচ্ছে যে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে তিনি আগে চিকিৎসা নিয়েছেন এবং এবার এসে তিনি যে সন্তোষ প্রকাশ করেছেন বা পরিচালক বলেছেন বা আপনি যে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে বলেছেন, তাতে করে তো এটা প্রমাণিত হয় যে উনি এখানে যে চিকিৎসা পাচ্ছেন তাতে তিনি সন্তুষ্ট। কিন্তু উনি এখানে চিকিৎসা পাচ্ছেন, উনি সন্তুষ্ট এবং বাংলাদেশের সর্বোচ্চ সুবিধা হচ্ছে এখানটায় আছে, তার চেয়ে কি বেশি ইউনাইটেডের হতে পারে? না। কিন্তু ইউনাইটেডের দাবি যেভাবে করা হচ্ছিল, ওটার রাজনীতিটা ছিল যে উনি যেটা চান সেটা সরকার দিচ্ছে না, বিএনপি যেটা চায় সরকার দিচ্ছে না, রুগীর যেখানে আস্থা সেখানে দিচ্ছে না, সরকার জোর করে নিয়ে যাচ্ছে। তো ওনাকে সুস্থ রাখা এবং চিকিৎসা করার দায়িত্ব তো সরকারের। উনি একজন কারাবন্দী মানুষ, ফলে তার সকল দায়িত্ব কিন্তু সরকারের। অসুস্থতাজনিত কারণে যদি কোনো ঘটনা ঘটে তার দায় সরকারকে নিতে হবে। সরকার কি সেই ঝুঁকি নেবে? নিশ্চয়ই নেবে না। ফলে ওনার যেটুকু অসুস্থতা, যেটুকু সমস্যা স্বাস্থ্যগত, এক তো ধরেন ওনার কিছু পুরনো রোগ আছে, বয়সজনিত কারণ আছে, তারপরে কারাগারের মতো জায়গা থাকা তো স্বাভাবিক না, সেখানে থাকলে পরে আরো কিছু আপনার জটিলতা তৈরি হয়। এইগুলোর জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসা যথেষ্ট মনে হওয়ার কারণেই কিন্তু উনি সন্তোষ জানাচ্ছেন বা আরেকবার এসেছেন। আগের বার কিন্তু বঙ্গবন্ধু হাসপাতালে আনার পেছনে অনেক বড় একটা রাজনীতি, অনেক দিন ধরে তর্ক বিতর্ক হয়েছে, শেষমেশ আদালতের নির্দেশে আনতে হয়েছে। এবার হুট করে চলে আসা হচ্ছে, নিশ্চয়ই তার সম্মতি আছে। আর ওনার বরাত দিয়ে যখন বিভিন্ন নেতারা বিভিন্ন কথা বলেন, আমরা তো জানি না যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওই কথাগুলো বলেছেন নাকি তার নামে এই কথাগুলো বলা হচ্ছে। উনি এটা চান, এটা চান না, সেটা চান, সেটা চান না, এগুলো আমরা নেতাদের মুখে শুনি। ফলে উনি যদি বলে থাকেন হাসপাতালের পরিচালককে বা চিকিৎসকদেরকে সন্তুষ্টির কথা, এটা হচ্ছে আসল খবর। তো সেই জায়গায় তো ঠিকই আছে, এখানে হতেই পারে। আর আপনি বলছেন মুক্তি আইনিভাবে হচ্ছে না, রাজনৈতিকভাবে হচ্ছে না, সেক্ষেত্রে তো সমঝোতা একমাত্র পথ। দাদা বলছিলেন যে সমঝোতার মাধ্যমে আবার কি করে হয়, আদালত থাকতে। এইটা বাংলাদেশের রাজনীতি এবং এটা বহু দেশের রাজনীতি। আপনি আইনের প্রক্রিয়ার মধ্য দিয়েও কিন্তু সমঝোতা করা সম্ভব এবং আপনার রাজনৈতিক বোঝাপড়া হলে পরে সেটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব, সেটি জামিনে মুক্তি হোক বা। আমি শুধু একটু ধরিয়ে রাখতে চাই যে বিএনপির একজন সিনিয়র আইনজীবী গতকালকে বলেছেন যে সরকারের সদিচ্ছা হলে সরকার বেগম জিয়াকে প্যারোলে মুক্তি দেবে। আজকে জাতীয় দৈনিকগুলোতে নিউজ, এটা উনি প্রত্যাশার কথা বলেছেন নাকি সরকারের কাছ থেকে কোনো ইঙ্গিত পেয়ে বলেছেন আমরা জানি না, কিন্তু এটা মানে বোঝায় যে কিছু একটা বোঝাপড়া হলে পরেই কিন্তু এরকম আশ্বাস তারা পেতে পারেন বা দিতে পারেন বা এরকম আশা পোষণ করতে পারেন। তবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্ভব, প্যারোলে মুক্তি বলেন বা এটা তো আইনের বাইরে যেতে পারবে না, আইনের মধ্যে থাকতে হবে। আপনি বলছিলেন যে বিএনপির বেশ কিছু জায়গায় আমরা গণপদত্যাগের বিষয়গুলি থাকছে, আবারও নানাভাবে দেখছি যে মেঠো রাজনীতি, অর্থাৎ উপজেলা নির্বাচন, ভোটার কম টম, নানাভাবে সেগুলোকে বিশ্লেষণ করার চেষ্টা করে। কিন্তু দিনের শেষে পাওয়া না পাওয়া বা রাজনীতিতে তো মাঠে থাকার একটা বিষয় থাকে, সেই জায়গাটিতে কিন্তু এখনো একটা ফাঁকা জায়গাই কিন্তু আছে। সবকিছু মিলিয়ে এই জায়গাগুলো থেকে কাজ করার কোনো বিষয় আছে। আবার ও সমঝোতা কিংবা প্যারোল, এই শব্দগুলিও তো নানাভাবে আমাদেরকে ভাবায়। না দেখেন, হচ্ছে প্যারোলের বিষয়টা তো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। হ্যাঁ, এটা তো ধরেন আচ্ছা কোনো একটা জরুরি কিছু ঘটলে মানে যে কটা কারণে হচ্ছে প্যারোল, আমার এই মুহূর্তে সবগুলো মুখস্থ নাই, হয়তো এটা তো উল্লেখে আছে আইন। এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। এটা হচ্ছে যদি তেমন কোনো ঘটনা ওনার ঘটে এবং সেটা যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্যাটিসফাইড হয়, এটা তো করতে পারে হিসাবে ওই ধরনের কোনো বিষয়। কিন্তু হচ্ছে আজকে আমি তাদের হচ্ছে নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার ভিতর দিয়ে আমরা কিন্তু কিছু পেলাম না। আর আপনি যেটা বলছেন যে মাঠের রাজনীতি যেটা, হ্যাঁ আসলে মাঠের রাজনীতিটা বিএনপি হারিয়ে ফেলেছে। এবং আমি আবার একটুখানি বাড়িয়ে না, আমি একটু যোগ করবে সঙ্গে যে আসলে আমাদের মাঠের রাজনীতি পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে সব কিছু দেখে
যে অতীতে বাংলাদেশে যেভাবে রাজনীতি হয়েছে, যেভাবে আন্দোলন হয়েছে, ওইগুলো এখন আর হবে না। কারণ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বদলে গেছে, তারপরে হচ্ছে নতুন জেনারেশনের মানসিকতা বদলে গেছে। এখন কিন্তু দেখেন সামাজিক বিষয়গুলোতে মানুষ হচ্ছে রিয়্যাক্ট করে বেশি। হচ্ছে তার একটা মানে ছেলেরা হচ্ছে চাকরি পাচ্ছে না, ওখানে কিন্তু রিয়্যাক্ট করছে। তারপরে হচ্ছে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওখানে কিন্তু রিয়্যাক্ট করছে। তারপরে হচ্ছে বাড়িতে আগুন লাগছে, মানে বাড়িটা সঠিকভাবে তৈরি হয়নি, ওখানে কিন্তু রিয়্যাক্ট করছে। তার মানে এখন হচ্ছে সবাই তার হচ্ছে সমাজের নানা দিকগুলো হচ্ছে গোছাতে চায়। এখানে অতীতে যারা ওই যে মাঠে ওই আপনার কর্মী জড়ো করে যে আন্দোলন করত, এবং হচ্ছে বিএনপি যদি মনে করে যে হচ্ছে তারা মাঠের কর্মী জড়ো করে রাজপথ ভরে ফেলে আবার সেই এরশাদ বিরোধী আন্দোলনের মতন, বা তারও আগে আমাদের 69-এর গণঅভ্যুত্থানের মতো এই ধরনের কোনো ঘটনা, এইগুলো বাংলাদেশের এখনকার বাস্তবতায় আর সম্ভব নয়। কারণ কি যে আপনি একটা ছোট বিষয় বলি, যে আপনার বায়তুল মোকাররমের একটা মিটিংয়ের রিপোর্ট করতে যেয়ে হচ্ছে মার্ক টালি তার শেষ লাইনে যোগ করেছিলেন যে এই মিটিংয়ে প্রায় 10 থেকে 15,000 লোক হয়েছে, তবে বাংলাদেশে এখন অধিকাংশ লোকই বেকার এবং ঢাকা শহরের লোকই বেকার। এই বায়তুল মোকাররমে এখানে বিকালবেলাতে প্রতিদিনই 5-7 হাজার বেকার লোক থাকে। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু ঢাকা শহরে কোনো বেকার লোক পাবেন না, সে কোনো না কোনো কাজ করে। এরকম সারা দেশের মানুষ কিন্তু কোনো না কোনো কাজ করে। তাই এখনকার রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আছে। অসংখ্য ধন্যবাদ আজিজ ভাই। রাজনীতি পরিবর্তন হচ্ছে, যেমনটা স্বদেশ রায় বলছেন, এই পরিবর্তিত রাজনীতির চেহারাটি কেমন তার কিছু ধারণাও দেওয়ার চেষ্টা করলেন। প্রশ্ন হচ্ছে আমরা এই রাজনীতির চেহারা মেনে নেয়া কিংবা বোঝার মানসিকতা রাজনীতিবিদদের থাকছে কিনা, আছে কিনা, আমরা শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছে ছোট্ট বিরতি, এটিএন নিউজের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটিএন নিউজ SSRM পলিটিক্স প্লাস অনুষ্ঠান থেকে আবারও আমি প্রণব সাহু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম, স্বদেশ রায় বলছিলেন যে রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে। আমরা আজিজ ভাই আপনার কাছে, যে এই রাজনীতির পরিবর্তনের ধারাটি রাজনীতিবিদরা বুঝতে পারছেন কিনা সেটি একটি বড় প্রশ্ন। কিভাবে দেখেন? হ্যাঁ, দেখেন দাদা যে বলছেন রাজনীতির গুণগত পরিবর্তন হচ্ছে, এটা একটা পজিটিভ শব্দ। আমি বলছি রাজনীতির পরিবর্তন হচ্ছে, কারণ রাজনীতি, জনগণ এখন রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। রাজনীতি প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী নির্ভর হয়ে যাচ্ছে। রাজনীতি বিরোধী দল নির্মূল করার প্রচেষ্টা চলছে রাজনীতিতে। সুতরাং এটা বহুদলীয় গণতন্ত্র বিকাশের ক্ষেত্রে অন্তরায়। রাজনীতির যেটা আগে বলেছিলাম, যদি বহুদলীয় গণতন্ত্র রাখতে হয় তাহলে বিরোধী দল থাকতে হবে। এখন আমরা তৈরি করেছি জাতীয় পার্টিকে বিরোধী দল। এখন পর্যন্ত জাতীয় পার্টিকে কেউ বিরোধী দল মনে করছে না। এতগুলো সিট নিয়ে পার্লামেন্টে গেল, কেউ মনে করছে না। তারা ওই 8 জনের দিকে তাকায় আছে। কারণ এই 8 জন যদি পার্লামেন্টে যায়, আমি সর্বপ্রথম আমার মনে হয় বলেছিলাম এই টক শোতেই যে পার্লামেন্টে যাওয়া উচিত। কারণ 8 জন আর জাতীয় পার্টির যত সংখ্যাই থাকুক না কেন, সারা বিশ্বে, দেশে নয় সারা বিশ্বে এই 8 জনই বিরোধী দল হিসাবে স্বীকৃতি পাবে। এবং 8 জনের পার্লামেন্টের সুবিধা হচ্ছে, আজকে যেমন বলা হচ্ছে বেগম জিয়াকে আমরা সরকার ইচ্ছে করলে মুক্তি দিতে পারি, এটার অর্থটা কি? আমি তো যেমন এখন লোয়ার জুডিশিয়ারি, এটাকে তো বিচার বিভাগ মানতেই পারবো না, কারণ এটা এক্সিকিউটিভের আন্ডারে। এটা সরকার যা বলবে তাই করবে। এবং যত রাজনৈতিক কেস আছে সব জায়গায় দেখা গেছে যে আপনার সরকারের টিউন অনুযায়ী কার্যক্রম একদম আপার কোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত হয়। সরকার ইচ্ছে করলেই পারবে। যেমন বলছেন যে আন্দোলন, নেগোসিয়েশন এবং বিচারিক পদ্ধতিতে। এখন আন্দোলন বিএনপি পারে না, এটা সত্য। এই দুটার যে কোনোটাতে মুক্তি সম্ভব।
সম্ভব। এখন বিএনপি কোনটা অ্যাকসেপ্ট করবে বা সরকার এটাতে উৎসাহী কিনা। তবে সরকারের উৎসাহী না হওয়া ছাড়া রাজনীতি বাঁচাইতে হইলে সরকারকেও উৎসাহিত হতে হবে, কারণ রাজনীতি যে জায়গায় চলে গেছে এটা সারা দেশে এখন বিরাজনীতিকরণের সিচুয়েশন হয়ে গেছে। রাজনীতি থাকছে না, রাজনীতি না থাকতে গণতন্ত্রও থাকবে না, মানবাধিকারও থাকবে না, সুস্থ রাজনৈতিক পরিবেশও থাকবে না। সুতরাং সরকারকে ইনিশিয়েটিভ নিতে হবে যে রাজনীতিটা বাঁচাবে কি করে। অসংখ্য ধন্যবাদ নাজমুল ইসলাম। রাজনীতিকে বাঁচাবে কে? হ্যাঁ, বাংলাদেশে যদি আমরা 1977 সাল না দেখতাম, 78, 79, 80 এই জায়গাগুলি না দেখতাম, তাহলে কিন্তু এগুলো ঢালাও ভাবে এই প্রশ্ন করাই যেত। এটি একটি দিক, না বিশ্বের ইতিহাসের ঘটনা হয়ে যেত একটা। অন্যদিকে যে বিষয়টি আসছে যে রাজনীতি মানুষকে কেন্দ্র করে এগিয়ে যায়, বাধা, জেল, জুলুম, ত্যাগ সেগুলি তো আসবেই, সেগুলি তো করতেই হবে নিশ্চয়ই। তাহলে বড় বড় রাজনৈতিক দলগুলো কি করে নাই? হ্যাঁ, না স্বদেশদা যেটা বলছিলেন যে মানুষের মধ্যে রাজনীতি সম্পর্কে যেই ইতিবাচক অবস্থানের যে পরিবর্তন, হ্যাঁ, এত মানুষ মানে খায় কামনায় শুধু এসে আন্দোলন করবে সেই বাস্তবতা নাই। মানুষের কাজটা যাচ্ছে অনেক কিছু, মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়েছে। উমুক বা তুমুকের মুক্তি চায়ের জন্য লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে না, কিন্তু নিরাপদ সড়কের জন্য রাস্তায় নামছে। আপনার এই যে চাকরির জন্য, কোটার জন্য রাস্তায় নেমেছে, আগুনের জন্য মানুষ কদিন পরে রাস্তায় নামবে। তার মানে হচ্ছে মানুষ অনেক বেশি বাস্তবমুখী হচ্ছে এবং মানুষের দৈনন্দিন জীবনের, সামাজিক জীবনের যেই বিষয়গুলো মানুষের জীবনকে আক্রান্ত করে, স্বার্থ সংশ্লিষ্ট, সেগুলোতে মানুষ গুরুত্ব দিচ্ছে। রাজনীতিবিদ, রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, তাদের বায়বীয় বিষয়, সেগুলোর দিকে মানুষের মনোযোগ নাই। এই পরিবর্তনটা এসেছে। আর আজিজ ভাই যেটা বলেছেন যে সরকারি দলের বা জোটের যে ধরনের রাজনীতির কারণে বিএনপির এই দুরবস্থা হয়েছে, উনি সেই রাজনীতির কথা বলছেন। তো আমি দুটো মিলে যদি বলি যে আসলে আপনি স্বাধীনতা যুদ্ধের আগের আন্দোলন, স্বাধীনতার পরের বিভিন্ন সময়ের আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে আপনার হচ্ছে সামরিক শাসক বিরোধী আন্দোলন বা ভোট ভাতের অধিকারের জন্য আন্দোলন, এরকম অনেক বিষয়ভিত্তিক আন্দোলন বিভিন্ন সময় হয়েছে। ওই ধরনের আন্দোলন, ওই ধরনের বিষয়বস্তুতে এখন বাংলাদেশের মানুষ সাড়া দেবে না। সেই কারণেই বিএনপি কিন্তু 12 বছর ধরে চেষ্টা করে ওরকম কোন আন্দোলন জমাতে পারে নাই। উমুকের মুক্তি চাই, আপনার দলের এই দফা, আপনার ব্যক্তির ওই স্বার্থ, এই সব বিষয় নিয়ে মানুষ আর আগ্রহী না। জনসম্পৃক্ত করতে চাইলে আন্দোলনকে, তাহলে আপনাকে জনগণের বিষয় নিয়ে আসতে হবে। আপনি বলেন 12 বছরে জনস্বার্থ সম্পর্কিত কোন বিষয়ে বিএনপি মাঠে নেমে কঠিন আন্দোলন করেছে? চেষ্টা করেছে অনেকভাবে, কোনোটাই হয় নাই। আবার বলবে সরকার করতে দেয় নাই, সেগুলো ভিন্ন বিতর্ক। কিন্তু বেশিরভাগই ছিল দলের নেতার, নেত্রীর নিজেদের বিষয়। ফলে মানুষ কিন্তু সম্পৃক্ত হয় নাই। ওই পরিবর্তনের জায়গাটা এসেছে। ফলে রাজনীতির ধরন পাল্টাচ্ছে, রাজনীতির জন্য যে আন্দোলন তার ধরন পাল্টাচ্ছে, বিষয়বস্তু পাল্টাচ্ছে, কৌশলও পাল্টাচ্ছে। আর তথ্য প্রযুক্তি সহ অন্য অনেক কারণে মানুষের জীবনযাত্রার মধ্যে যে পরিবর্তন এসেছে, তাতে করে মাঠে ময়দানে নেমে আপনার আন্দোলনের ধারাটা হয়তো থাকবে না। সেটি হয়ে যেতে পারে সামাজিক আন্দোলন, সামাজিক মাধ্যম ভিত্তিক, গণমাধ্যম ভিত্তিক, ইন্টারনেট ভিত্তিক, বা আরো অনেক যেসব উপায় আছে মানুষের কাছে মেসেজ পৌঁছানোর, সেভাবে হতে পারে। ফলে গতানুগতিক ধারার মাঠে ময়দানের জ্বালাও আন্দোলন থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এটা খুবই ইতিবাচক দিক। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। স্বদেশটায় শেষ কথা আপনি বলবেন, আপনি ভাবতে থাকুন আপনার শেষ কথা কি হবে। আমরা আজিজ ভাইকে আরেকটু সুযোগ দিতে চাই। আজিজ ভাই, 1 মিনিট সময়, আপনি আর কিছু যুক্ত করবেন কিনা? আমি মনে করি যে পরিস্থিতি চলছে, রাজনীতির এটা পরিবর্তন দরকার। বহুদলীয় গণতন্ত্র যদি চাই, তাহলে বহু দলের যে সক্রিয় অবস্থা, পরিস্থিতি, এটা রাখতে হবে। পুলিশ দিয়ে বা মাঠ প্রশাসন দিয়ে পলিটিক্সকে দমন করা, এই পদ্ধতি যতদিন থাকবে এদেশে সুস্থ পলিটিক্স হবে না এবং রাজনৈতিক শূন্যতা তৈরি হতে থাকবে। অসংখ্য এবং এই শূন্যতা কেউ না কেউ আপনি কি বলে শেষ করবেন? না, যেটা হচ্ছে কি, সামরিক বাহিনী দিয়ে রাজনীতিকে দমন করার চেষ্টা 75-এর পরের থেকে 76, 77, 78 থেকে 90 পর্যন্ত আমরা দেখেছি। রাজনীতিকে দমন করা যায়নি। তাই কোনো প্রশাসন দিয়ে রাজনীতিকে দমন করা যায় না যদি রাজনীতিটা সঠিক হয়। এখন যেটা একটা বাস্তবতা হলো যে বেগম জিয়াকে যে কেউ চায় না, সেটা উনি গ্রেপ্তার হওয়া থেকে এই পর্যন্ত রাজপথে একটা লোক না নামাতে এটা প্রমাণিত হয়ে গেছে। তাই বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এখন একটা মাইনাস ব্যাপার। এখন নতুন প্রজন্ম ভবিষ্যতে কোন রাজনীতি
করবে এবং নতুন প্রজন্ম আমাদেরকে কোন রাজনীতি উপহার দিবে এটার জন্য আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। জি সদস্য একদম ছোট করে যে 13-12 বছরে এসে বিএনপির কেন ভাবতে হলো যে গ্যাসের দাম বৃদ্ধি হলে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে? প্রত্যেকটা ইস্যুতে স্টেটমেন্ট করছে, এটা স্টেটমেন্ট করছে, আন্দোলন করতে পারে। এটা হচ্ছে গ্যাসের দাম স্টেটমেন্ট করছে। এখন ধরেন একটা বিষয় হচ্ছে কি আমার গ্রামের যে মানুষটা হচ্ছে কাঠ কিনে জ্বালায় পড়ায় তার কিন্তু মাসে 4000 টাকার কাঠ লাগে। আমি শহরের একজন মধ্যবিত্ত, হচ্ছে তার থেকে আমার 10 গুণ আয় বেশি, আমি কিন্তু হচ্ছে মানে 1000 টাকায় আমি হচ্ছে গ্যাস পোড়াবো। আমাদের এটাও আগামী দিনে ভাবতে হবে। নাজমুল আশরাফ যে কথাটি বলছিলেন যে অর্থাৎ সেই জনসম্পৃক্ততা যে 12 বছরে আমি করতে পারিনি, এখন এসে আমার মনে হচ্ছে যে জনগণের বিষয়গুলো নিয়ে আন্দোলনে নামা উচিত, ব্যাপারটা কি এরকম? না, আওয়ামী লীগও 22 বছর পারে নাই, এটা তো হতাশ হবার কিছু নাই। রাজনীতি দেশ থাকবে, রাজনীতি থাকবে, রাজনীতিবিদ। অসংখ্য ধন্যবাদ শুধুমাত্র নেতা নেত্রীর জন্য আন্দোলন করে নাই, আর বহু অসংখ্য জনসম্পৃক্ত কথাটা বলা হয়েছে যে আওয়ামী লীগও 21 বছর 22 বছর পারেনি এবং 21 বছর 22 বছর অবশ্যই বিএনপিকে অপেক্ষা করতে হবে, তারপর হয়তো রাজনীতি পরিবর্তন। একজন সাংবাদিক হিসেবে আমি ওই আওয়ামী লীগের 21 বছরে দেখেছি আওয়ামী লীগ রাজপথ মানুষ দিয়ে ভরে রাখতো, আর হচ্ছে বিএনপি হচ্ছে ডক্টর কামাল হোসেনের মতন একজন জনগণের সঙ্গে বিচ্ছিন্ন লোকের কাছে যে রাজনীতির জন্য হাত পেতেছে। এই হচ্ছে সাংবাদিক আগে পলিটিশিয়ানরা মাঠে জনসভা ডাকলে পুলিশ পাহারা দিত, এখন গেলে পুলিশ গুলি করে। আশরাফ ভাই আপনি কিছু যোগ করবেন? না, বলছিলাম কি যে আওয়ামী লীগের ওই আন্দোলনের ধরন বা কি বিষয় নিয়ে আন্দোলন করেছেন, আওয়ামী লীগ 21 বছর ক্ষমতার বাইরে ছিল, তার বিরুদ্ধে যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র, সামরিক ষড়যন্ত্র এবং বৈদেশিক ষড়যন্ত্র সেগুলো তো আমরা জানি, কিন্তু ওই আন্দোলনগুলো কিন্তু জনসম্পৃক্ত ছিল। আওয়ামী লীগ একটা জনসভা ডাকলে, হরতাল ডাকলে, অবরোধ ডাকলে কি পরিমাণ মানুষের অংশগ্রহণ সারা দেশে হয়েছে সেটার সাথে এই ব্যর্থতা মিলালে হবে না। 71 থেকে 75 ষড়যন্ত্র হয় না। আমরা প্রায় একেবারে শেষ পর্যায়ে, আমাদের সময় দেওয়ার জন্য আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। এই অনুষ্ঠানটি রাত 3টা 15 এবং পরের দিন সকাল 8টা 15 পুনঃ প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।